জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটা ডিমান্ড ছিল স্যার মাউন্টব্যাটেন প্ল্যান বা জুন প্ল্যান নিয়ে আলোচনা করতে হবে, দেশ বিভাগটা কিভাবে হলো একটু বলতে হবে। একাধিক ভিডিও কিন্তু এখানে আসবে, একটু ওয়েট করবে এবং সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাব এবং প্রকৃত ইতিহাসটা কিভাবে দেশটা ভাগ হয়েছিল তার সুস্পষ্ট ব্যাখ্যা দেবো। আজকে এই ভিডিওটা পূর্ণাঙ্গ শুনলে তোমাদের মধ্যে একটা পরিষ্কার বাস্তব চিত্র ফুটে উঠবে কি ঘটনাগুলো ঘটেছিল আসলে। তো যাই হোক, সেই মহারানী ভিক্টোরিয়ার নাতি ছিলেন পামেলা লুই মাউন্টব্যাটেন। তো 1946 সালে অন্তর্বর্তী সরকার শুধু প্রতিষ্ঠা তা নয়, দেশ বিভাগের প্রেক্ষাপটে একেবারে শুভলগ্নে নৌবিদ্রোহ হয়েছে তা নয়, 46 সালে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়ে তা নয়, পুন্নাপ্রা ভায়ালার বিদ্রোহ হয়েছে, এখানে তেভাগা আন্দোলন হয়েছে এবং আমাদের একের পর এক বিদ্রোহগুলো ঘটছে। তাই নৌ বিদ্রোহ, তিবাঙ্কুর বিদ্রোহ, পুন্নাপ্রা ভায়ালার বিদ্রোহ, প্রত্যক্ষ সংগ্রামের ডাক, অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, এদিকে ক্যাবিনেট মিশন আসছেন বা মন্ত্রী মিশন আসছেন। এই ঘোরতর পরিবেশ ভারতবর্ষে এমন একটা অশনি সংকেত তৈরি করলো, কোনো বড়লাট আসতে চাইছে না, ভাইসরয় আসতে চাইছে না। তখন কি করা হলো, বার্মা থেকে একজনকে পাঠিয়ে দেওয়া হলো ভারতবর্ষে। তিনি আর কেউ নন, সেই মহারানী ভিক্টোরিয়ার নিজের নাতি পামেলা লুই মাউন্টব্যাটেন, মোর এক ভাইটা। আর তিনি বার্মা থেকে ভারতবর্ষে এসেছেন বলে তার নাম ভাইসরয় অফ বার্মা। কি নাম? ভাইসরয় অফ বার্মা তার নামকরণ করা হলো। তো 1947-এর 22শে মার্চ দিল্লিতে এলেন। 48 ঘন্টা পর বা দুদিন পর 24শে মার্চ দায়িত্ব দিলেন মাউন্টব্যাটেন, মোর এক ভাইটা। আর সেই মাউন্টব্যাটেনের প্রেক্ষাপটেই দেশ ভাগ চূড়ান্ত হয়ে গেল। 1947-এর 3 জুন দেশ বিভাগের প্রেক্ষাপটে পাশ হয়ে গেল জুন প্ল্যান, যেখানে ভারত এবং পাকিস্তান দুটো রাষ্ট্র সৃষ্টি ঘোষণা করে দেওয়া হলো। এবং এর ফলে কি হলো, অসংখ্য দেশীয় রাজ্য তারা ভারত ভূখণ্ডে যাবে না পাকিস্তান ভূখণ্ডে যাবে চিন্তিত হয়ে পড়লো। 601টার মতো দেশ রাজ্য ছিল। সেই জন্য মাউন্টব্যাটেন প্ল্যানকে বলা হয় ডিকি বার্ড প্ল্যান। মনে রাখবে, ডিকি বার্ড একটা ছোট্ট পাখি, তো এরকম ছোট ছোট অনেক প্রদেশ সৃষ্টি হলো বলে একে ডিকি বার্ড প্ল্যান বলা হয়। দিল্লির গভর্নর ইসমে, পাঞ্জাবের গভর্নর ছিল গ্ল্যান্সি। ইসমে কি করলেন, দিল্লির গভর্নর মাউন্টব্যাটেন প্ল্যানের খসড়া ড্রাফট তৈরিতে বড় ভূমিকা তৈরি করেছিল, তাই ইসমে প্ল্যান বলা হয়। এবং জার্মানির আলস্টার শহরের মতো এই মাউন্টব্যাটেন প্ল্যান দেশের এক অস্থির পরিবেশ সৃষ্টি করেছিল। এই অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য একে ডিকি বার্ড প্ল্যান বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে যে বলকান সমস্যা অনেকটাই ঘটনাকে বাড়িয়ে দিয়েছিল, সেই এই মাউন্টব্যাটেন প্ল্যানের পরবর্তীকালে দেখলাম ভারত পাকিস্তানের একটা অস্থির পরিবেশ সৃষ্টি হলো, তাই একে প্ল্যান বলকান বলা হয়। তাই জুন প্ল্যান কেন বলা হয় না, 37-এর 3 জুন পাস হয়েছিল বলে জুন প্ল্যান। ব্যক্তির নামে মাউন্টব্যাটেন প্ল্যান, কেউ বলছে ইসমে প্ল্যান, কেউ বলছে ডিকি বার্ড প্ল্যান, কেউ বলছে প্ল্যান বলকান, কেউ বলছে মাউন্টব্যাটেন রোয়েদাগ, কেউ বলছে মাউন্টব্যাটেন অ্যাওয়ার্ড। এতগুলো নাম সেই মাউন্টব্যাটেন প্ল্যানের। তাকে নিয়ে আজকে এসেছি তোমাদের সামনে, সে জানা স্যার। দেখে নিয়ে যাক সেই জুন প্ল্যান বা মাউন্টব্যাটেন প্ল্যান আসলে কি ছিল, দেখে নেবো আমরা। 1947 সালের 22শে মার্চ বলে এসেছি, মাউন্টব্যাটেন ভাইসরয় বার্মা থেকে এসেছিলেন, তাই তাকে দিল্লিতে পৌঁছালেন। আর দুদিন পর 24শে মার্চ তিনি দায়িত্ব নিলেন ভারতবর্ষের ভাইসরয় হিসাবে। বার্মা থেকে এসেছিলেন 22শে মার্চ, 24শে মার্চ দায়িত্ব নিচ্ছেন মাউন্টব্যাটেন। তাই মাউন্টব্যাটেনকে বলা হয় ভাইসরয় অফ বার্মা। নামটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় দিয়েছে। তাই তিনি ভারতবর্ষে এসে তৎকালীন কংগ্রেসের প্রাণপুরুষ গান্ধীজি, নেহেরু, মুসলিম লীগের প্রাণপুরুষ মোহাম্মদ আলী জিন্না এবং লিয়াকত আলী খান, যিনি স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হবেন, আর নেহেরু হবেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের শেষ বয়সে এসে অর্থমন্ত্রী পদটা নিয়েছিলেন, লিয়াকত আলী খান। তাদের সঙ্গে আলোচনা শুরু করলেন। তিনি কে না, মাউন্টব্যাটেন। 1947-এর এপ্রিল মাসে তিনি জিন্নার সঙ্গে কয়েকটি বৈঠক করলেন। বৈঠক করার পরিবর্তে জিন্নার ব্যবহার দেখে তিনি বুঝতে পারলেন যে ভারতবর্ষে জিন্না থাকতে কখনোই স্থায়ী সমাধান পাওয়া যাবে না বা অখণ্ড ভারত কিন্তু আমরা গড়তে পারবো না। তাই আমরা কি করব না, জিন্নাকে আমরা বারবার করে মাউন্টব্যাটেন প্ল্যান থেকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু জিন্না কোনো মতেই বুঝছে না। তো জিন্না যখন বুঝছে না, মাউন্টব্যাটেন তখন বিখ্যাত একটা মন্তব্য করলেন। কি করলেন না, সাইকোপ্যাথিক কেস। স্থায়ী সমাধান পাচ্ছেন না বৈঠকেতে মাউন্টব্যাটেন জিন্নার সঙ্গে বৈঠক করতে গিয়ে, যখন পাচ্ছেন না জিন্নার সঙ্গে কথা বলে মাউন্টব্যাটেন এইটা মনে হয়েছিল, কি মনে হয়েছিল, যে সাইকোপ্যাথিক কেস বা জিন্না একজন মানসিক বিকারগ্রস্ত। কে বলছেন? মাউন্টব্যাটেন। বৈঠকটা হলো 15 থেকে 16 এপ্রিল 47 সালে। ওটা বৈশাখ মাসের 1 বৈশাখ ছিল, মনে রাখবে তোমরা এইটা। তো যাও, এই মাউন্টব্যাটেন পরিকল্পনা তৈরি হয়ে যায় 3 জন ব্যক্তির হাতে। একটা তো মাউন্টব্যাটেন অবশ্যই ছিলেন, আরেকজন হলেন দিল্লি প্রদেশের গভর্নর ইসমে, স্যার হেস্টিংস ইসমে, তাই ইসমে প্ল্যান বলা হয়। আরেকজন স্যার জর্জ অ্যাবেল। আবারও বলবো, মাউন্টব্যাটেন প্ল্যান তৈরিতে কজন মানুষের বড় ভূমিকা ছিল? উত্তর হবে 3 জন। এই 3 জন মানুষের মধ্যে একজন হলেন মাউন্টব্যাটেন, অপরজন হলেন দিল্লি প্রদেশের গভর্নর স্যার হেস্টিংস ইসমে এবং
আরেকজন ব্যক্তি হলেন স্যার জর্জ আবেল। এই সময় পাঞ্জাবের গভর্নর গ্ল্যান্সি কিন্তু বড় ভূমিকা নিয়েছিলেন মনে রাখবে এটা। এবং গ্ল্যান্সি মাউন্টব্যাটেনকে বলেছিলেন যে সারা প্রদেশে টোটাল প্রভিন্সগুলোতে এখন গৃহযুদ্ধের সিভিল ওয়ারের একটা হাওয়া বইছে, তাই খুব সাবধানে পদক্ষেপ নেবেন। মাউন্টব্যাটেনকে সাবধান করছে পাঞ্জাবের গভর্নর গ্ল্যান্সি, ভালো করে মনে রাখবে এটা। নেহেরু তো তা কংগ্রেস তা প্রত্যাখ্যান করলো যে মাউন্টব্যাটেন পরিকল্পনা ঠিকঠাক হচ্ছে না, কারণ এতে কোনো কি স্থায়ী সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি, বরং সমস্যা বাড়িয়ে দেওয়া হয়েছিল। তাই এই মাউন্টব্যাটেন প্ল্যানকে আমরা কি বলছি দেখানো বলে দিয়েছি, অল স্টার প্ল্যান বা প্ল্যান বোলকান। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বোলকান সমস্যা যেমন ভূমিকা নিয়েছিল, দেশভাগের প্রেক্ষাপটে এই ভূমিকা নিচ্ছে মাউন্টব্যাটেন প্ল্যান। তাই একে অল স্টার প্ল্যান, জার্মানির একটা বিখ্যাত জায়গা বলে দিয়েছি, দেখে নিতে পারো, আর প্ল্যান বোলকান। এবং এর মধ্য দিয়ে প্রায় 601টা দেশীয় রাজ্য সৃষ্টি হয়েছিল বলে মাউন্টব্যাটেন প্ল্যানকে আমরা বলছি ডিকি বার্ড প্ল্যান। কি বলা হচ্ছে? ডিকি বার্ড প্ল্যান, ভালো করে মনে রাখবে, ডিকি বার্ড প্ল্যান। এবং দিল্লির গভর্নর তৈরি করেছিল বলে ড্রাফটের নাম হয় ইসমিয়া প্ল্যান। এবং অনেকগুলি প্রদেশ প্রায় 601টা সৃষ্টি হয়েছিল বলে এর নাম কি হলো? ডিকি বার্ড প্ল্যান। এবং আমরা জানি যে 555টা কিন্তু ভারত ভূখণ্ডে যুক্ত হয়েছিল, 552টা আমরা জানি খুব সহজে পেলেও 3টি কিন্তু আনতে ভারত সরকারের দম বেরিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে জুনাগড়, হায়দ্রাবাদ এবং জম্মু কাশ্মীর। সর্দার বল্লভভাই প্যাটেল, জয়ন্ত চৌধুরীর একটা বিশাল বড় ভূমিকা ছিল এই জুনাগড়, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীরকে ভারত ভূখণ্ডে আনার জন্য, মনে রাখবে এইটা। তো যাই হোক, এইভাবে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছেন মাউন্টব্যাটেন পরিকল্পনা। এবং তিনি ভারতবর্ষে মোট রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে 133টি বৈঠক করেছিলেন। ভারতবর্ষের ভবিষ্যৎ ব্রিটিশ ভারতের জন্য একটি পরিকল্পনা তৈরি করছেন। কটা বৈঠক করেছিলেন? 133টা বৈঠক করেছিলেন। 6 সপ্তাহ ধরে বা 1.5 মাস ধরে তিনি মাউন্টব্যাটেন প্রায় 1.5 মাস ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে 133টি বৈঠক করেছিলেন মাউন্টব্যাটেন পরিকল্পনার ড্রাফট বা খসড়াটা প্রস্তুত করার জন্য। 2রা মে 1947-এ সেই পরিকল্পনা ব্রিটেনের মন্ত্রিসভায় পাঠিয়ে দিচ্ছেন। ব্রিটেনের মন্ত্রিসভায় তখন প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন সেই শ্রমিক দল বা লেবার পার্টির প্রাণপুরুষ ক্লিমেন্ট এটলি। ভারতের স্বাধীনতার সময় তিনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, মনে রাখবে এইটা। ব্রিটেনের মন্ত্রিসভায় পাঠাচ্ছেন 2রা মে এবং 10ই মে যখন মাউন্টব্যাটেন সিমলাতে বিশ্রাম নিচ্ছেন, আশ্রয় নিয়েছেন, সিমলাতে আছেন, 10ই মে তখন জানতে পারলেন যে তার প্ল্যান পরিকল্পনা মন্ত্রিসভায় পাস হয়েছে বা অনুমোদন পেয়েছে। 16ই মে ওই পরিকল্পনার অনুমোদন একটা তৈরি করে কংগ্রেস সরকার, যাকে হেডস অফ এগ্রিমেন্ট বলছি। কি বলছি আমরা? হেডস অফ এগ্রিমেন্ট, মনে রাখবে। হেডস অফ এগ্রিমেন্ট নামে একটি পরিকল্পনা পেশ করছেন কংগ্রেস। তার প্রাণপুরুষ ছিলেন ভিপি মেনন, নামটা মনে রাখবে, এটা কংগ্রেস তৈরি করেছিল। কিন্তু মুসলিম লীগ লিখিত সম্মতি না দেওয়ায় 18ই মে মাউন্টব্যাটেন আবার লন্ডনে গেলেন। তা যেটা 10ই মে পাশ হলো, 16ই মে হেডস অফ এগ্রিমেন্ট নামে আরেকটা পরিকল্পনা তৈরি করছে ভিপি মেনন। কোনোটাই জিন্না মানছেন না, মুসলিম লীগ মানছে না। তখন তিনি কি করলেন? দেশ কিভাবে ভাগ করা হবে, কিভাবে অখণ্ড ভারত রক্ষা করা যাবে, দোদুল্যমান পরিস্থিতিতে মাউন্টব্যাটেন 18ই মে আবার ছুটলেন লন্ডনে এবং ক্যাবিনেটে অনুমতি নিতে গেলেন। এবং 31শে মে তিনি আবার সেখানে আলোচনা করে দিল্লিতে ফিরে আসছেন মাউন্টব্যাটেন। এবং 1947-এর 2 জুন তারিখে কংগ্রেস, মুসলিম লীগ এবং শিখদের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক ডাকলেন তার নিজের বাসভবন দিল্লিতে, মনে রাখবে এইটা। দিল্লিতে আমরা জানি আইনের গান্ধীজি একটা প্যাক্ট হয়েছিল, মাউন্টব্যাটেন দিল্লিতে একটা বৈঠক ডাকলো এবং সেই বৈঠকে কংগ্রেস থেকে পৌরোহিত্য করলেন জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং জেবি কৃপালিনী বা জীবাত্রাম ভগবান দাস কৃপালিনী। কংগ্রেস থেকে সে দিল্লি বৈঠকে মাউন্টব্যাটেনে পৌরোহিত্য করছেন জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল এবং জীবাত্রম দাস কৃপালিনী, জীবাত্রম ভগবান দাস কৃপালিনী কংগ্রেস থেকে পৌরোহিত্য করলো। মুসলিম লীগ থেকে পৌরোহিত্য করলো লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্নাহ এবং আব্দুল রব নিস্তার। শিখদের থেকে পৌরোহিত্য করলেন সেই বিখ্যাত মানুষ, দেখে নাও তোমরা, বলদেব সিং, নামটা একটু মার্ক করে দিচ্ছি তোমাদের জন্য, বলদেব সিং শিখদের থেকে পৌরোহিত্য করলো। এই বৈঠকটার নামই দেওয়া হলো মাউন্টব্যাটেন রোয়েদাত। সর্বদল বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মাউন্টব্যাটেন ব্যক্তিগতভাবে গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন। এই প্রেক্ষাপট তৈরি হয়েছে, কংগ্রেস, মুসলিম লীগ এবং শিখরা মেনে নিয়েছে। গান্ধীজি সম্মতি যদি না দেয়, তিনি তো প্রাণপুরুষ তখন কংগ্রেসের প্রধান, তার উপরেই পুরো দেশবাসী অনেকটা নির্ভরশীল, আদায় চেষ্টা করলেন। এবং 2রা জুনই কংগ্রেস ওয়ার্কিং কমিটি পরিকল্পনা গ্রহণ করলো এবং ভারতের নেতৃবৃন্দের অনুমোদন নিয়ে 3 জুন তারিখে ব্রিটেনের প্রধানমন্ত্রী, শ্রমিক দলের নেতা ক্লিমেন্ট এটলি হাউস অফ কমন্স, নিম্নকক্ষ ব্রিটেনের,
সেখানে এই প্ল্যানকে ঘোষণা করে দেওয়া হলো, যাকে আমরা 3 জুন পরিকল্পনা বলছি বা জুন প্ল্যান বলছি। এবং মাউন্টব্যাটেন বেতার মারফত জানিয়ে দিল 3 জুনের সেই পরিকল্পনা, এবং 3 জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা হলে ভারত বিভাজন বা ভারত বিভাগ চূড়ান্ত হলো বা অনিবার্য হলো। সেই মাউন্টব্যাটেন প্রস্তাব বা মাউন্টব্যাটেন রোয়েদাদ বা মাউন্টব্যাটেন অ্যাওয়ার্ডে কি বলা হলো? অন্তত 1-2 পয়েন্ট। 1 নম্বরে বলা হলো সমগ্র ভারতকে ভারত এবং পাকিস্তান নামে 2টি ডোমিনিয়নে বিভক্ত করে দেওয়া হবে। 2 নম্বর পয়েন্টে কি বলা হলো? মুসলিম প্রধান প্রদেশ সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রভিন্স বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলাকে নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হবে। আর কি বলা হলো 3 নম্বর পয়েন্টে? পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করে ওই 2 প্রদেশে অর্থাৎ বাংলা পাঞ্জাবে কোন অঞ্চল কোন ডোমিনিয়নের সংযুক্ত হবে তা নির্ধারণ করার জন্য একটি কমিটি গঠন করা হবে, যে কমিটির ফলে আমরা কি পেয়েছিলাম? 17 আগস্ট র্যাডক্লিফ লাইন তৈরি হবে। কি হলো? পাঞ্জাব এবং বাংলাকে ভেঙে দেওয়া হবে এবং ভাঙার পরে কোন কোন অঞ্চল কোন ডোমিনিয়নে যুক্ত হবে তা নির্ধারণের জন্য একটি সীমানা নির্ধারণ কমিটি তৈরি হবে। আর এই সীমানা নির্ধারণ কমিটির নামই হচ্ছে র্যাডক্লিফ লাইন। মনে রাখবে 1947-এর 15 আগস্ট ভারত ইন্ডিপেন্ডেন্স পেল ইংরেজদের হাত থেকে, এবং 2 দিন পরে 17 আগস্ট ভারত পাকিস্তানের সীমারেখা তৈরি হয়। র্যাডক্লিফের প্রধান ছিল বলে র্যাডক্লিফ লাইন বলা হয়। সেই জন্য নদিয়াতে আজও 17 আগস্ট কিন্তু পালিত হয় ইন্ডিপেন্ডেন্স ডে। মনে রাখবে এইটা। নেহেরু, জিন্না এবং শিখদের প্রাণপুরুষ বলদেব সিং যথারীতিভাবে বক্তব্যগুলিকে বুঝিয়েছিলেন যে আসলে কি বলা হয়েছে মাউন্টব্যাটেন প্ল্যানে রেডিও মারফত। ব্রিটিশ সরকারের ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বিবেচনা করার জন্য 1 জুন প্রোক্লামেশন আগে একটা বৈঠক ডেকেছিল, এবং সেই বৈঠকে মুসলিম লীগকেও আহ্বান করা হয়েছিল। মনে রাখবে এইটা। সবার সম্মতি নিয়ে পেশ হয়েছিল। 10 জুন 3 জুন যেটা মাউন্টব্যাটেন প্ল্যান পাস হলো, 10 জুন মুসলিম সেটা মেনে নিল, 14 জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি মেনে নেয়। ভালো প্রশ্ন। জুন প্ল্যান পাস হয় 3 জুন, সবাই আমরা জানি। মুসলিম লীগ কবে মেনে নেয়? ডেটটা মনে রাখবে 10 জুন। কংগ্রেস কবে মেনে নেয়? ডেটটা মনে রাখবে 14 জুন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে। এবং ক্ষমতা হস্তান্তরের বিষয় সেখানে জানিয়ে দেওয়া হলো। এবং ব্রিটিশ সরকারের ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বিবেচনা করার জন্য প্রস্তাব উত্থাপন করেছিল উত্তরপ্রদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্ত। মনে রাখবে এইটা। এবং ওই প্রস্তাবকে একমাত্র মানেননি যিনি, তিনি আর কেউ নন, সেই মৌলানা আবুল কালাম আজাদ, বিখ্যাত মানুষ যার বিখ্যাত বই ইন্ডিয়া উইংস ফ্রিডম। সেই মৌলানা আবুল কালাম আজাদ মাউন্টব্যাটেন প্রস্তাবকে মানেননি, আর মেনে নেওয়ার জন্য সবাইকে আবদার করেছিল গোবিন্দ বল্লভ পন্ত। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখলাম যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি যখন মেনে নিচ্ছে ভারত বিভাগ, গান্ধীজি মানছেন না, মৌলানা আবুল কালাম আজাদ মানছেন না, তখন গান্ধীজি আক্ষেপ করে বলেছিলেন দেশ ভাগ হলে আমার বুকের উপর দিয়ে হোক, ভারত ভাগ হলে আমার বুকের উপর দিয়ে হোক, গান্ধীজি বলছেন। তাই ভারত বিভাগ মৌলানা আবুল কালাম আজাদ শুধু মানেনি, গান্ধীজি মানতে পারেননি, আক্ষেপ করে বললেন ভারত ভাগ হলে আমার দেশের উপর দিয়ে হোক। এই ভারত বিভাগকে রদ করার জন্য ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গান্ধী ছুটছেন, দুহাত দিয়ে চেষ্টা করছেন ভারত বিভাগকে বন্ধ করার জন্য। মাউন্টব্যাটেন তার এই লড়াই মানসিকতা দেখে তাকে বললেন আপনি একাই একটা সীমান্ত বাহিনী, সীমান্ত গান্ধী খান আব্দুল গফ্ফর খান, আর সীমান্ত বাহিনী হচ্ছে গান্ধীজি। মাউন্টব্যাটেন বলছেন, মনে রাখবেন, ভারত বিভাগকে রদ করার জন্য, বন্ধ করার জন্য ভারতের এক সীমান্ত থেকে অন্য সীমান্তে ছুটে বেড়াচ্ছেন গান্ধীজি। মাউন্টব্যাটেন তাকে তাই বলছে, কি বলছে? একাই একজন সীমান্ত বাহিনী বলে আখ্যায়িত করলো। মৌলানা আবুল কালাম আজাদ বলেন দেশ ভাগ হলো একটা দৈব দুর্বিপাক বা পার্টিশন এ ট্র্যাজেডি ফর ইন্ডিয়া। এই ঘটনা সাক্ষী হচ্ছে আমরা, দৈব দুর্বিপাক হচ্ছে ভারত বিভাগ। কে বলছে? মৌলানা আবুল কালাম আজাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন এই সময় যে গৃহযুদ্ধের চেয়ে দেশভাগ ভালো, যতই আপনারা দেশভাগ রক্ষার চেষ্টা করুন তা ঠিক হবে না। রাজেন্দ্র প্রসাদ বলল ভারতের যা পরিস্থিতি, গৃহযুদ্ধের চেয়ে দেশভাগই অনেক প্রাণবন্ত। জিন্না মাউন্টব্যাটেনের ঘোষিত যে পাকিস্তান সেটা মেনে নিতে পারেনি, তাই জিন্না বলছেন মাউন্টব্যাটেনের ঘোষিত প্রস্তাব হচ্ছে একটা বিকলাঙ্গ এবং কীটদগ্ধ টার্নেট অ্যান্ড নর্থ ইটেন। মনে রাখবে এইটা, অর্থাৎ বিকলাঙ্গ এবং কীটদগ্ধ তিনি বলছেন। কে বলছেন? না, মোহাম্মদ আলী জিন্না মাউন্টব্যাটেন প্ল্যানকে। সর্দার বল্লভভাই প্যাটেল বলছেন, কি বললেন প্যাটেল? যে ভারত বিভাগ কংগ্রেসের পরাজয় বা নদী শিকার নয়, তৎকালীন অবস্থায় দেশ বিভাগই ছিল শ্রেষ্ঠ সমাধান। কে বলছেন? মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন বললেন যে, কি বললেন? যে ভারত বিভাগ কংগ্রেসের পরাজয় নয়, নদী শিকার নয়, তৎকালীন অবস্থায় দেশ বিভাগই ছিল সমস্যা সমাধানের একমাত্র পথ। আধুনিক ঐতিহাসিকরা এই প্যাটেলের মতকে সমর্থন করেছেন এবং বলেছেন কংগ্রেস কর্তৃক ভারত বিভাগ সমর্থন ছিল একটা বাস্তবসম্মত, এর কোনো ভুল ছিল না। যা হোক, এবং ঘাত প্রতিঘাতেই শেষ পর্যন্ত 47 সালের 3 জুন প্ল্যান পাস হলো, ভারত বিভাগ চূড়ান্ত হলো এবং গান্ধীজি মৌলানা আবুল কালাম আজাদ
মেনে নেননি দেশ বিভাগ, বাকিরা কিন্তু পক্ষেই রায় দিয়েছিল দেশ বিভাগ। যাই হোক, আজকে এই পর্যন্ত রইল। কেমন লাগলো ভিডিওটা জানিও, মন দিয়ে শুনবে। এখান থেকে কম্পিটিটিভ পরীক্ষা অসংখ্য প্রশ্ন আসছে, কিন্তু আশা করি ভিডিওগুলো মন দিয়ে শুনলে, খাতায় নোট করলে অনেক অনেক হেল্প পাবে। এরপরও তোমরা যাদের কাছে বই আছে, নেটসেটের বইটা বা WCS বইটা অবশ্যই কিনে নেবে। জীবনের শ্রেষ্ঠ একটি বই বলে তোমরা পরে চিহ্নিত করবে, দেখবে। বাই।